আপনাদের স্বাগত জানাই আমার এবং আমাদের কথা শুনবার জন্য। আজকে আমার সঙ্গে কথা বলবার জন্য আছেন ডাক্তার জাহেদুর রহমান। ডাক্তার জাহেদুর রহমানকে আপনারা সবাই চেনেন। আমি বলবো যে তিনি দীর্ঘদিন যাবত লেখালেখি করছেন, একজন চিকিৎসক। রাজনীতির সঙ্গে তার খানিকটা সম্পর্ক আছে, কিন্তু তার চাইতে বেশি যেটি আমার কাছে মনে হয় যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট প্রভাবশালী একজন মানুষ। তিনি প্রায় নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের এবং আন্তর্জাতিক নানা পরিস্থিতি নিয়ে এবং আমাদের বৈদেশিক সম্পর্ক নিয়ে তার বিশ্লেষণ তুলে ধরেন, এবং সেগুলো যথেষ্ট তথ্য এবং যুক্তিবহুল আমার কাছে মনে হচ্ছে। আজকে তিনি আছেন আমার সঙ্গে। ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। জি। আপনি তো নিজে বলেছেন, আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে, দেশের ভেতর থেকে অনেক ব্যক্তি প্রতিষ্ঠান বলেছে, নানা গণমাধ্যম বলেছে যে নির্বাচনকে ঘিরে, নির্বাচনের আগে অনেক কথাবার্তা আমরা শুনেছি এবং বলেছি। নির্বাচনোত্তর পরিস্থিতি, নির্বাচনটা হয়ে গেছে এবং আমরা 14তে দেখলাম এক ধরনের নির্বাচন হলো, নির্বাচনের পরে সরকার 5 বছর পার করলো। 18তেও আমরা একই অবস্থা দেখলাম, 24ও হয়ে গেল, কয়েকটা মাস গেল। আপনি এই কয়েক মাসে সরকারের পারফরমেন্স, অ্যাটিচিউড, অ্যাপ্রোচ যাই বলি না কেন, সেটা কেমন দেখছেন? একই সঙ্গে বিরোধীদের অবস্থা কি দেখছেন? তারা কি ভাবছে বলে মনে হচ্ছেন বা কি করছে বলে আপনি মনে করছেন? কারণ অনেকে ধারণা দেবার চেষ্টা করছিলেন, বিশেষ করে যারা সরকার সমর্থক বুদ্ধিজীবী বা সাংবাদিকদের একটা অংশ, যে এবার সরকার ক্ষমতায় এসেই নির্বাচনের পরে তারা গুড গভর্নেন্স এনশিওর করবেন, তারা পলিটিক্যালি স্পেস দেওয়ার চেষ্টা করবেন, তারা বিরোধীদের সঙ্গে একটা সমঝোতার চেষ্টা করবেন। তো সব মিলে ওভারঅল পারফরমেন্স আপনি এই কয়েক মাসে সরকারের কেমন দেখছেন? একই সঙ্গে অপোজিশনের পারফরমেন্স আপনি কেমন দেখছেন? ধন্যবাদ। মানে আপনি যে কথাটা বললেন, আমি আমি ব্যক্তিগতভাবে আমি একটা টিভি টক শোতে আমার সাথে একজন মানে অ্যানালিস্ট, যিনি সরকারের সমর্থনে কথা বলেন, আমি নাম বলছি না, উনি আমাকে ঠিক এই কথাটা অন রেকর্ড বলেছেন এবং অফ রেকর্ড আমাকে খুব সিরিয়াসলি বোঝানোর চেষ্টা করেছেন যে প্রধানমন্ত্রী তার একটা লিগ্যাসি রেখে যেতে চান, যে লিগ্যাসিটা হবে যে শেষ পর্যন্ত ওনার তো অনেক, উনি সমালোচনা করছেন যে ওনার তো নামের সাথে অনেকগুলো খারাপ জিনিস যুক্ত হয়ে গেছে, তাই একটা লিগ্যাসি ফাইনালি উনি রেখে যাবেন। আমি একটা প্রশ্ন এভাবে করেছিলাম ওনাকে, এবং আমি আপনার এখানে এটা ঠিক বলতে একইভাবেই বলতে চাই। আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম যে প্রধানমন্ত্রী চান যে বাংলাদেশে একটা অসাধারণ সুশাসনের দেশ বাংলাদেশকে উনি করে ফেলবেন। আমরা তাত্ত্বিকভাবে বলছি, চাইবেন কিনা যে ডিফারেন্ট ডিবেট। উনি কি পারবেন সেটা করতে? আমি প্রায় একটা কথা বলি, আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগের লোকজনের সাথে টকশোতে যখন প্রচুর দেখা হয়, আমি একটা কথা খোলাখুলি বলি, সেটা হচ্ছে আপনি আসলে বা আপনারা আসলে, আপনাদের দল আসলে ক্ষমতায় আছে বলে আমি মনে করি না। আমি এই কথাটা সব সময় বলি। আমরা প্রধানমন্ত্রীকে দেখছি, কিন্তু বাংলাদেশে আসলে ইটস আ নেক্সাস। আপনি যখন নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকেন তখন আসলে আপনি একটা অলিগার্কিতে, এগুলো সারা পৃথিবীতে হয়ে গেছে, আপনি একটা অলিগার্কিতে পরিণত হন। আপনার এখানে কি আছে? কিছু পলিটিক্যাল লোকজন আছে, পলিটিক্যাল এলিটস, আওয়ামী লীগের কিছু লোকজন, কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়ী আছে, মারাত্মক পাওয়ারফুল ব্যবসায়ী আছে। একজন ব্যবসায়ী সম্পর্কে বলা হয়, এখন পলিটিক্যাল পার্সনও, মানে ইন্ডিয়া থেকে কলামিস্টরা লিখেছেন যে মাঝে মাঝে বুঝতে ভুল হয় প্রধানমন্ত্রী কে। এরকম হুম, ব্যবসায়ীরা, পাওয়ারফুল হুম, ব্যবসায়ীরা আছেন ওখানে, আমলারা আছেন, পুলিশ আছেন, এমনকি বিদেশি এজেন্সিজ আছে। এই আলাপ আলোচনা আমাদের মাঠে আছে, বিদেশি প্রভাবশালী লোকজন আছে, প্রভাবশালী দেশ আছে। ফলে প্রধানমন্ত্রী চাইলেও আসলে সুশাসন উন্নয়ন আপনি আসলে দিতে পারবেন না, নো ওয়ে। ইনফ্যাক্ট প্রত্যেকটা মানুষের তার নিজস্ব কতগুলো স্টেক তৈরি হয়ে গেছে, প্রশাসনের স্টেক তৈরি হয়েছে, পুলিশের স্টেক তৈরি হয়েছে, ব্যবসায়ী স্টেক তৈরি হয়েছে। ফুলান আপনি চাইলেও পারবেন না, এবং সোফার এই কয়েক মাসে আমরা তার কোনো রিফ্লেকশন দেখিনি, এটা দেখবো না, দেখার কোনো রকম কোনো সম্ভাবনা নাই। বরং আমরা আরো খারাপের দিকে যাব। এবং ওই যে বলে না, থিংস ফল অ্যাপার্ট, সেন্টার ক্যান নট হোল্ড। এই যে একটা উপজেলা নির্বাচন হচ্ছে, বিএনপি যাচ্ছে না, খুব গুরুত্বপূর্ণ একটা খবর আমরা এর মধ্যে দেখলাম, রীতিমতো সিসিটিভি ফুটেজ আমাদের আছে। উপজেলা নির্বাচনে একজন প্রতিমন্ত্রীর শ্যালক যাতে নির্বাচিত হতে পারেন তার জন্য আওয়ামী লীগেরই, উনি বিএনপির লোকজন না, উনি আওয়ামী লীগেরই ওই উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক, গুরুত্বপূর্ণ পদে আছেন, উনি নির্বাচন করবেন, তাকে রীতিমতো মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে টিটিয়ে ফেলে চলে এসছে। এই যে আপনি ক্ষমতার জায়গায় থাকা, আপনার একটা ক্ল্যান তৈরি করা, আপনি এমপি মন্ত্রী হয়েছেন, আপনি আপনার ক্ল্যান তৈরি করছেন, এই পরস্পরের মধ্যে যে সংঘাত, তাত্ত্বিকভাবে বলছি, আওয়ামী লীগ কি কেন্দ্রীয় ভাবে এটা চায়? এটা হোক, চায় নাই। আমি ডামির নির্বাচনে যখন ডামিদের সাথে আমিদের সংঘাত হতে থাকলো, সেটাও কি চেয়েছিল? চায়নি, কিন্তু পারা যায়নি। সুতরাং আমি মনে করি বাংলাদেশ এখন কোনো কেন্দ্রীয় নেতৃত্বের হাতে আসলে নাই, বাংলাদেশ এখন ভেঙে পড়ছে।
কেন্দ্র ভেঙে পড়ছে, বিভিন্ন জায়গায় কতগুলো গ্রুপ তৈরি হচ্ছে, কতগুলো নেক্সাস তৈরি হচ্ছে, প্রত্যেকে পরস্পরের সাথে ফাইট করে সে কত সক্ষম, সে কত শক্তিশালী, সে সেটা দেখানোর চেষ্টা করছে। সেটা দেখাতে পারলেই সে ক্ষমতার আরো বড় অংশ সে এনশিওর করতে পারবে, এবং আমরা সামনে তাই দেখছি। এটা হলো সরকারের দিক থেকে। বিরোধীরা, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তাদের যা করা উচিত, যেমন ধরুন আমি আমি যদি 18 সালের নির্বাচনের কথা বলি, বাংলাদেশে এরকম ডাকাতির পর একটা দিন হরতাল হয়নি। আমি এটা বিরোধীদের ব্যর্থতা বলে মনে করি। জাতীয় ঐক্যফ্রন্টে যে নির্বাচনে গেল, বিএনপি সেবার নির্বাচনে গেছে, এই ডাকাতি বাংলাদেশের না, পৃথিবীর ইতিহাসে রাতে সিল মারার, মানে পৃথিবীতে আপনি নানান রকম নির্বাচনী ম্যানিপুলেশনের ইতিহাস পাবেন, বাংলাদেশেও হয়েছে, কিন্তু রাতের বেলা ব্যালট বাক্স ভর্তি করে রেখেছেন, এই ইতিহাস আমার জানা মতে না, আমি খোঁজার চেষ্টা করেছি। তারপর একটা দিন হরতাল হয় নাই, আন্দোলন হয় নাই, এবং আপনি সরকারকে 5 বছর এক অর্থে থেকে যেতে দিলেন, আপনি শেষে এসে ফাইট শুরু করলেন যে আমি সরকারকে মানি না। ফলে ওই শেষে শেষে ফাইট শুরু করলেন যখন জি এক্সটার্নাল ফোর্সেস বা বহিঃশক্তি আসলে একটা পরিবেশ তৈরি করবার জি ব্যবস্থা করে দিল। তার আগ পর্যন্ত তো তারা করেনি। আপনি 18 বলছেন কেন? আপনি 2014 নির্বাচনের পর, ইভেন একদম 14 নির্বাচনের দিন থেকেই তারা আসলে সম্পূর্ণভাবে অফ হয়ে গেছেন। একদম তাই। তার মানে কি, দেখুন পরপর দুটো ইলেকশনে এই সরকারের মধ্যে কিন্তু আপনি একটা পারসেপশন দিতে পারলেন। সরকার কিন্তু বুঝলো, আমি যদি যেন তেন ভাবে একটা নির্বাচন করে ফেলতে পারি, আমি কিন্তু 5 বছর থেকে যাব। বাংলাদেশের ইতিহাসে এই রকম অতি সমালোচিত নির্বাচনের কেউ পূর্ণ মেয়াদ সম্পন্ন করতে পারে না, আওয়ামী লীগ দুবার করলো। এবং ডক্টর রহমান, আপনি যদি দেখেন যে এই যে 24-এর নির্বাচন, আমরা 24-এর নির্বাচনের পরেও কিন্তু 7ই জানুয়ারির পর থেকে আজকে পর্যন্ত কিন্তু বিরোধীদের দ্বিধাগ্রস্তই মনে হচ্ছে। যে একদম তারা কি একদম কর্মসূচি দিবেন ঠিক করতে পারছেন না। তারা তার শত্রুকে মিত্রকে কার সঙ্গে তিনি বসবেন বসবেন না সেগুলো তারা কিছুই ডিসাইড করতে পারছেন। এবং আমি যত জানি যে তাদের অন্যান্য রাজনৈতিক মিত্রদের সঙ্গে তাদের সাথে যোগাযোগ তারা ঠিক মতো রক্ষা করতে পারছেন বলে মনে হচ্ছে না। একদম তাই। আমি ঠিক এই পয়েন্টে আসছিলাম। তার মানে খেয়াল করি আমরা, 14-র মতো একটা নির্বাচন হয়েছিল 96-তে। বিএনপির নির্বাচনটা আসলে করতে হয়েছিল কারণ আওয়ামী লীগ সংসদে ছিল না, তাকে সংবিধান সংশোধনের জন্য 2/3 লাগবে, কিন্তু সেই সরকারটা থাকতে পারে নাই। এরশাদ 86-তে, 88-তে কোনোটাই পূর্ণ মেয়াদ ইনফ্যাক্ট শেষ করতে পারে নাই। আপনি দুবার থাকলেন, এবং আমি আপনার পয়েন্টেই আসছিলাম যে এখন পর্যন্ত সরকার যেভাবে থেকে গেল, আমরা মানি যে বিএনপি যখন আন্দোলন করছে তার উপরে নানান রকম অত্যাচার নিপীড়ন হয়েছে, এবং আমি এটাও মানতে প্রস্তুত আছি বিএনপির উপরে ওভার দ্য ইয়ার্স, এখন এই সময়টা অনেক বড় হয়ে গেছে, 15 বছর শেষ হয়ে গেছে, এই পরিমাণ অত্যাচার নিপীড়ন বাংলাদেশের ইতিহাসে হয়নি। কিন্তু দিনের শেষে বিএনপি তো বিরোধী দল, মেজর যদি চিন্তা করি, এবং দিনের শেষে এই স্বৈরাচারের বিরুদ্ধে ফাইটের নেতৃত্ব তাকে দিতে হবে। এবং এই যে 3 মাস শেষ হয়ে গেল, এই 3 মাস যে শেষ হয়ে গেল, এই 3 মাসের মধ্যে কোনো সিগনিফিকেন্ট কোনো কিছু এখন পর্যন্ত আমরা দেখি নাই, এবং এটা সরকারকে সাহসী করে তুলবে। এট দ্য সেম টাইম আমি বিএনপির কৌশলগত একটা ভুলের কথাও বলি। অনেকে অনেক কিছু বলতে পারেন জিল্লুর ভাই, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বহিঃশক্তি যে পরিবেশ তৈরি করছে আমি এটার খুবই পক্ষে আছি এবং খুবই পক্ষে কথা বলেছি। যতদিন পর্যন্ত তারা আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের পক্ষে থাকবে আমি সমর্থন করি। কিন্তু যে পয়েন্টে বলছিলাম, বিএনপি যত দুর্বল হিসাবে এক্সপোজড হবে সারা পৃথিবীর সামনেও, সেই সাহায্যগুলো আসার আবার প্রবণতাও কিন্তু কমে যাবে। রাইট। এটা খুব জরুরি পয়েন্ট। সুতরাং বিএনপি যদি এইভাবেই থেকে যায়, তাহলে দেখা যাবে আমেরিকা, হ্যাঁ আমেরিকা ইলেকশনের পর আমরা যেভাবে এক্সপেক্ট করেছিলাম সেভাবে তারা অনেক পদক্ষেপ নেয়নি। আমরা আবার এটাকে যুক্তও করতে পারি যে 28 অক্টোবরের পর বিএনপি যেভাবে একেবারে নির্জীব হয়ে গেছে, ইট মে বি আ রিজন যে ভারত তার উপরে রোল প্লে করেছে, ঠিক আছে, কিন্তু এট দ্য সেম টাইম বিএনপিও খুব বেশি দুর্বলতা প্রকাশ করেছে তখন। ঠিক আছে, যেটা ঘটে গেছে ঘটে গেছে, এখন যদি সে তার শক্তি প্রদর্শন না করতে পারে, এই যে সাহায্যগুলোকে আমি কখনো মূল বিষয় বলি না, কিন্তু আমি এটাকে কেমিক্যাল রিয়াকশনের ক্যাটালিস্টের মতো আপনার রাইট। কিন্তু শক্তি যোগাতে পারবে। সেই শক্তি যোগানোর পথও আসলে করে ওঠা কঠিন হবে। এবং এখন একটা সামার শুরু হয়েছে, লোডশেডিং শুরু হয়েছে, দেশের অর্থনীতির অবস্থা ভালো না, মানুষ ক্ষুব্ধ। মানে আমরা এই ঈদের মধ্যে দেখেছি মানুষ শপিং করতে পারছে না। মানে একটা গ্রুপ, একটা ক্লাস আছে যারা 10,000 টাকার পাঞ্জাবির দোকানে মানে হুমড়ি খেয়ে পড়ছে, একটা ক্লাস আছে। এট দ্য সেম টাইম ফুটপাতে বিক্রি কমেছে। আমাদের মেইন স্ট্রিমে বেশ কিছু রিপোর্ট আছে ফুটপাতে যারা ব্যবসা করছেন তারা কিছুই করতে পারেন নাই। সো এই যে মানুষের মধ্যে ক্ষুব্ধতা আছে, মানুষের অক্ষমতা আছে, মানুষ পারছে না কনজিউম করতে, টিকে থাকতে পারছে না, এই অসন্তোষটাকে না কাজে লাগানো উচিত বিএনপির। এবং এটা ইস্যু ভিত্তিক না, এটা হচ্ছে আমি তোমাকে মানি না, দাম কমাও টমা টাইপের না, আমি দাম কমাও বলবো আসলে যে সরকারটাকে আমি মেনে নেই। জিলুর ভাই, আমি আপনি যদি ঠিক করি যে এই খেলাটা আমরা খেলবো, আমরা রেফারি মানি,
তখন যদি জেতেন, একটা ফেয়ার ইলেকশনে যদি জেতেন, আমি আপনার সমালোচনা করবো, কিন্তু আমি আপনাকে সরকার বলে স্বীকার করবো, আমি আপনার পদত্যাগ চাইবো না। দেখবেন ভারতে এই যে কৃষি আইনের বিরুদ্ধে মারাত্মক প্রটেস্ট হলো বছর দুয়েক আগে, কেউ কি বলেছিল মোদী সরকার তুমি পদত্যাগ করো? কেউ বলে নাই। কারণ তারা এই সরকারটা একটা জেনুইন নির্বাচনের মধ্য দিয়ে এসেছে, আমি ওকে আবার সরকার মানে কিন্তু চাপ দিয়েছে এই আইনটা সরা। কিন্তু এখনকার আন্দোলন হচ্ছে তোমাকে আমি মানি না। বাংলাদেশে যদি এভাবে ক্ষমতায় থেকে যাওয়া যায়, এই নর্ম যদি চালু হয়ে যাওয়া যায়, ভবিষ্যতের জন্য মহাবিপদ। সো বিরোধীদের, বিশেষ করে বিএনপি কে খুব সিরিয়াসলি তাদের মাঠে নেমে আসতে হবে। তাদের কি কি সংকট আছে, ভেতরের সংকট কি আছে, কত চাপ, কত মামলা, কত হত্যা, এগুলো আমি যদি বলি দূর থেকে আমরা যদি দেখতে চাই জনগণ হিসাবে, এগুলো বিএনপি কে বুঝতে হবে, এগুলো বিএনপি বুঝুক। এই সমালোচনা, এইটার সমাধান সে কিভাবে করবে সে করুক। আমি দেখতে চাই এই দেশের গণতান্ত্রিক লড়াইয়ে বিএনপি মাঠে আছে। আমাদের এই যে চেপে বসা স্বৈরাচারী সরকার আছে তার বিরুদ্ধে বিএনপি মাঠে লড়াই করছে, সেটা দেখতে চাই। সেটার কোনো লক্ষণ দেখছি না, এটা ফ্রাস্ট্রেটিং নিশ্চয়ই। আরেকটা আরেকটা বিষয় অনেকে বলে থাকেন, বিশেষ করে এটা বা বিএনপির যারা প্রতিপক্ষ তাদের দিক থেকে এই কথাটা আসে, কিন্তু কথাটার কতটা যৌক্তিকতা বা বাস্তবতা আছে সেটাও একটু আপনি কিভাবে দেখেন আমি বুঝতে চাই। যে বিএনপি এ কথা ঠিক যে তারা, তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে হ্যাঁ আমরা তো যেসব ক্রাইসিস আসে সামনে সেগুলো নিয়ে কথা বলি, যেমন ধরেন দ্রব্যমূল্য, এইসব ইস্যু নিয়ে আমরা কথা বলি। আমরা ক্ষমতায় গেলে কি করব কি করব না সেগুলো আমরা বলেছি, তাদের ওই যে রাষ্ট্র সংস্কারের কর্মসূচি ইত্যাদি ইত্যাদি এগুলো বলেন। কিন্তু সাধারণভাবে একটা পারসেপশন তৈরি হয়েছে যে বিএনপি আসলে তাদের বিশেষ করে বেগম জিয়ার মুক্তি, এবং সেটাও তারা খুব একটা কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারেনি, কিন্তু তারা কিছু কিছু কর্মসূচি দিয়েছে বা কথা বেশি বলেছে বেগম জিয়ার মুক্তির প্রসঙ্গে বা মিস্টার তারেক রহমান প্রসঙ্গে, অথবা সরকারের পদত্যাগ, সরকারের বিদায় নিয়ে তারা যত কথা বলেছে, জনগণের সমস্যা নিয়ে আসলে সেই অর্থে কথা বলতে পারেনি। আপনি যেটা বা ভারতের উদাহরণটা আনলেন, যে যেভাবে তারা বিভিন্ন সময় ছোট ছোট ইস্যুতে একটা তেলের দাম বা একটা পণ্যের দাম 50 পয়সা পারলে তাদের রাস্তায়, আমরা ইভেন পশ্চিমবঙ্গে দেখি সেটা মানুষ নেমে পড়ে, সেটা বিএনপি তৈরি করতে পারেনি। এবং দ্বিতীয়ত হচ্ছে যে তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে, অতীতে তারাও যথেষ্ট অন্যায় করেছে, ভুল করেছে, সেগুলো তারা সংশোধন করবে, সংশোধিত হয়ে বা ভালো ডেলিভার করবে, গুড গভর্নেন্স নিশ্চিত করবে, বা ওই যে রিফর্মস এর, পলিটিক্যাল ইকোনমিক রিফর্মস এর কথা যেগুলো তারা এখন অঙ্গীকার করছে, এই কাজগুলো তারা করবে। এটা তারা একটা প্রোগ্রাম দিয়েছে বটে, কিন্তু এটা মানুষের সামনে নিয়ে যাওয়া, ক্যাম্পেইন করা এবং এটাকে পপুলারাইজ করা, এবং একই সঙ্গে মানুষের সামনে এটা বিশ্বাসযোগ্য করে তোলা যে আসলেই আমরা এটা করব এবং আসলেই আমরা এই ভুলগুলো করেছি, এটা আমরা মিন করি, সেই জায়গাটা বিএনপির একটা বড় দুর্বলতা আছে বলে অনেকে মনে করেন যে সেটা তারা করছে না বা করতে পারছে না। আপনি কি মনে করেন? আমি আপনার সাথে একমত এই জায়গাটাতে। নিশ্চিতভাবে তাদের একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা আমি বিস্তারিতভাবে পড়েছি, 31 দফা। তার মধ্যে অনেক ক্ষেত্রেই খুবই ভালো কিছু কথা আছে, কিছু অতীত ভুলের স্বীকৃতি আছে, কিন্তু দিনের শেষে পলিটিক্স তো আসলে কমিউনিকেট করার ব্যাপার। আপনি এটা দফা তৈরি করে তো আপনি আমি না, এটা একেবারে আপামর জনসাধারণের কাছে নিয়ে যেতে হবে। এমনকি যে মানুষটা যথেষ্ট বোঝে না, এটা বোঝার জন্য যথেষ্ট পড়াশোনাও থাকতে হবে, কিন্তু যারা এতটা বোঝে না তাদের জন্য একটা একটা সিম্পলিফাইড ভার্সন আপনার আসলে নিয়ে যাওয়া উচিত, যাতে তারা এই কাজগুলো করতে পারে। এবং আপনি যেটা বললেন, যেমন ধরুন আমি একটা এক্সাম্পলই দেই, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার তো বিএনপি হয়েছে, কিন্তু এটা তো তারাই শুরু করেছিল। আমি প্রায় 2001-06 সালের বিএনপি সরকারের করাপশন সহ অনেক অভিযোগ ছিল, যদিও তাদের করাপশন এখন এক্সিস্টিং গভর্নমেন্টের করাপশনের তুলনায় কিছুই মনে হয় না, কিন্তু ছিল। কিন্তু মেজর পাপ ছিল আমি মনে করি এই বাংলাদেশের ইতিহাসে এরকম একটা বাহিনীকে দিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করানো ভয়ঙ্কর ব্যাপার। সো এই জায়গাগুলোতে তাদের দায় নেওয়া, এই জায়গাগুলোতে তাদের নিশ্চিতভাবে অ্যাপোলোজাইজ করা উচিত। এবং ওই যে বারবার বলছি, ইউ হ্যাভ টু কমিউনিকেট। তো আপনি দেখেন যে দ্রুত বিচার আইন তারা করলো, আওয়ামী লীগ তখন এটার প্রবল বিরোধিতা করলো, বিরোধিতা আজকে করলো, আওয়ামী লীগ সেটাকে পার্মানেন্ট করছে। পার্মানেন্ট করছে একদম। আপনি তো আসলে একই রকম গল্প, মানে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় যখন প্রচুর মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল, তখন কথাবার্তা হচ্ছিল কিভাবে পেইনলেস মৃত্যু দেওয়া যায়, তখন গিলোটিন আবিষ্কৃত হলো। তো ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ার ভীষণ রকম বিরোধী ছিলেন এই মানে এত মৃত্যুদণ্ডের, কিন্তু একটা পর্যায়ে ওনার কাছেও আরাম লাগা শুরু হলো যে না, এইভাবে তো মানুষ মেরে ফেললে সমস্যার সমাধান হয়ে যায়। মজার ব্যাপার, রোবসপিয়ারেরও মৃত্যুদণ্ড হয়েছিল এবং গিলোটিনেই হয়েছিল। উনি ও প্রচুর ইউজ করে ওনার প্রতিপক্ষকে হত্যা করেছেন, উনি নিজেও মারা গেছেন ওই জায়গায়। মানে পৃথিবীর ইতিহাসে এই গল্পের শেষ নাই, কিন্তু আমরা তারপরও না, যখন ক্ষমতায় আসি, সেটা বিএনপি হোক সেটা আওয়ামী লীগ হোক, তারা মনে করে যে তারা ফরএভার ক্ষমতায় আসলো কিনা। এই এই যে একটা বোধ আছে, এবং সেটাকে ধরে রাখার চেষ্টা। আমি আজকে খুব কঠোর হতে চাই না, তারপরেও যেহেতু প্রসঙ্গ উঠলো একটু বলে রাখি,
2001-06 বিএনপি সরকারও তো তত্ত্বাবধায়ক সিস্টেমটাকে ম্যানিপুলেট করতে চেয়েছিল। true, 1/11 কেন হলো? হুম, হুম, আমরা তো মোটামুটি একটা সিস্টেমের মধ্যে ঢুকে গিয়েছিলাম। হুম, 1 সালে মোটামুটি ভালোভাবে পাওয়ার ট্রান্সফার হয়েছে, কিছু ঝামেলা, যদিও বিচারপতি শাহাবুদ্দিনের উপর চাপ ছিল যদিও বলা হয়, এবং উনি নিজেও ইয়ে করেছে, তারপরও পাওয়ার ট্রান্সফার হয়েছে পিসফুলি। 6-এর কেন সেটা হতে গেল না? হুম, হুম, আমরা 22 জানুয়ারি 7 সালে একটা নির্বাচন ছিল, 14 সালে যেমন নির্বাচন হয়েছে সেই রকম, যেখানে হুম। আওয়ামী লীগ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে ফেলেছিল। 1/11 না হলে তো সেটা হতো, এবং বিএনপি হয়তো চেষ্টা করতো একইভাবে 5 বছর ক্ষমতায় থাকার জন্য। সুতরাং এই যে আরো আরো পেছনে আমরা যাই, 96 সালের 15ই ফেব্রুয়ারির মাগুরা কি দরকার ছিল বিএনপির? মাগুরা মাগুরার কোনো স্টেট না পেলে একটা কি একটা কি একটা দরকার কি ছিল? কি কি দরকার ছিল? একটা একদম ছোট্ট একদম। মিরপুর তারা ছাড়তে চায়নি, রমনা তারা ছাড়তে হ্যাঁ, চায়নি, একদম যেগুলোতে একদম। ক্ষমতার কোনো তাদের ক্ষমতা চলে যেত না। কিচ্ছু আরেকটা হতো না। একটু একটু সঙ্গে আলোচনা করতে চাই, যেহেতু আমি আপনার নিয়মিত আপনার ভাষ্য শুনি, অর্থনীতি নিয়েও আপনি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছেন দেশের অর্থনৈতিক জি পরিস্থিতি। অনেকে এটা নিয়ে এখন পর্যন্ত উদ্বেগ প্রকাশ করছেন, বিশেষ করে অর্থনীতিবিদরা তো করছেন যে আমাদের আর্থিক খাতের অবস্থা ভালো না, ব্যাংকিং খাতের অবস্থা ভালো না, জি। ইনফ্লেশন টু হাই, ডলারের বাজার অস্থির, ক্যাপিটাল মার্কেটের অবস্থা ভালো না। সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থাকে আপনি কিভাবে দেখছেন? আমরা অর্থনীতিতে এখন যে জায়গাটায় ঢুকে একটা গেছি, একটা একটা বিষয় যে সরকার কোনো না কোনো ভাবে সবকিছু ম্যানেজ ম্যানেজ করে 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 মানে পার করে দিচ্ছে, সময় দিতে পারছে, সেই জায়গা থেকে আপনি আপনি দেখেন কি আসতে? সরকার আসলে সোফার পারছে, এবং কিভাবে পারছে সেটাই আমাদের জন্য ডিজাস্টার তৈরি করছে। বাংলাদেশ এখন যেই জায়গাটায় আছে, অর্থনীতির একটা টার্ম আছে, এটাকে স্ট্যাগফ্লেশন বলে। এটা 70s একবার মিডল ইস্ট যখন তেল রপ্তানির উপর রেস্ট্রিকশন দিল, তখন এই ঘটনাটা ঘটেছিল। মানে বেসিকটা হচ্ছে, একটা দেশে যখন প্রচুর গ্রোথ হয় তখন ইনফ্লেশন বাড়ে, এটা হলো বেসিক নিয়ম। তখন ইনফ্লেশন বাড়ে। একটা দেশে যখন গ্রোথ হয় না, তখন তো ইনফ্লেশন বাড়ার কথা না, মানে গ্রোথই নাই, টাকার সার্কুলেশন কম, সুতরাং ইনফ্লেশন কম হবে। এটাই হলো বেসিক অর্থনীতির নিয়ম। কিন্তু অর্থনীতিতে কখনো কখনো এই একটা অবস্থা তৈরি হয় যে অর্থনীতি স্ট্যাগন্যান্ট, ওখান থেকে স্ট্যাগ, এবং ইনফ্লেশনও আছে, বিপরীত দুটো জিনিস। ঘটনাটা কি হয়েছে? স্পষ্টভাবে কথা হচ্ছে, বাংলাদেশ তার ডলার রিজার্ভটা জাস্ট পাচার করার কারণে হারিয়েছে। জাস্ট পাচার করার কারণে, এর মধ্যে কোনো রকম কোনো কনফিউশন নাই। ডলার যেটা এসেছিল আসে সেটা ব্যাংকিং চ্যানেলে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে পাচার হয়। বাংলাদেশ যে এখন 3 মাসের ইম্পোর্ট করতে পারবে না এই অবস্থা গেছে, যে বাংলাদেশ ফুটানি করে তার মাথা পিছু আয় ভারতের চাইতে বেশি, ভারতে এই মুহূর্তে 11 মাস ইম্পোর্ট করতে পারবে, সেই পরিমাণ রিজার্ভ আছে, $650 বিলিয়ন মতো। ওদের 55 থেকে 60 বিলিয়ন ডলার প্রতি মাসে হয়। তো আমরা অজুহাত দেই করোনা, মন্দা, এই সেই, ওগুলো কি ভারতের জন্য ছিল না? ছিল তো। তো ভারত আইএমএফ এর কাছে যায়নি। আসলে সরকার যেটা করলো, এই সব করে যখন দেউলিয়া হওয়ার পরিস্থিতি তৈরি হলো, তখন সরকার করলো কি, আমদানি কমিয়ে দিতে শুরু করলো, প্রয়োজনীয় আমদানিও বন্ধ করে দিতে শুরু করলো। ফলে যেটা দাঁড়ায়, খেয়াল করুন, আপনি যখন আমদানি কমিয়ে দিচ্ছেন, প্রয়োজনীয় আমদানি, ক্যাপিটাল মেশিনারিজ আসছে না। একটা ব্যবসা চাইছে যে আমি একটু গ্রো করি, কিন্তু না, আপনি পারছেন না। আপনি খুব সাধারণ জিনিস ইম্পোর্ট করবেন, পারছেন না। ফলে যেটা হচ্ছে, অর্থনীতি আস্তে আস্তে আপনি শ্রিঙ্ক করাচ্ছেন প্ল্যান করে। এই করাতে গিয়ে যেটা হলো, মানুষ তার চাকরি হারাচ্ছে, প্রচুর মানুষ চাকরি হারাচ্ছে, প্রচুর মানুষ তার বেতন বাড়ছে না, কারো বেতন কমছে। প্রাইভেট অর্গানাইজেশন গুলো তো আসলে অত স্ট্রাকচার চলে না, আমি ব্যক্তিগতভাবে চিনি যাদের বেতন কমিয়ে দেওয়া হয়েছে। প্লাস, যখন আপনি আমদানি কমিয়ে দেন, আপনার তো সরকারের ইনকাম কমে যায়। আপনি তো আমদানি শুল্ক, আপনার বিক্রি কমে গেলে ভ্যাট কমে যায়, ইনকাম ট্যাক্স কমে যায়, টাকার সংকট। এটা আপনি সামাল দিচ্ছেন কি দিয়ে? আপনি লোন করছেন, ব্যাংক থেকেও করছেন, আর টাকা ছাপিয়ে করছেন। ফলে যেটা দাঁড়ালো, বাজারে আবার প্রচুর টাকা চলে আসলো। এটাই আলটিমেটলি ইনফ্লেশন তৈরি করলো। এখন খেয়াল করুন, একজন মানুষ কোন রকমের চাকরি হারিয়েছে, অথবা চাকরিটা কোন রকমে আছে, সেই মানুষটা ইনফ্লেশনের কারণে কিন্তু তার প্রকৃত আয় কমে যাচ্ছে। যখন প্রকৃত আয় কমে যাচ্ছে, তার ভোগ কমে যাচ্ছে। তার ভোগ যদি কমে যায়, অর্থনীতি কিন্তু আরো ছোট হচ্ছে। এইটা একটা মারাত্মক দুষ্টচক্র। আমরা ওই দুষ্টচক্রটার মধ্যে ঢুকে গেছে, আমাদেরকে ঢুকিয়ে দেয়া হয়েছে। কোনো গ্লোবাল কারণ নাই। সারা পৃথিবীতে ইনফ্লেশন কমে এসছে। আমাদের সাউথ এশিয়ায় শ্রীলঙ্কার মতো দেউলিয়া দেশের, যারা দেউলিয়া হয়ে গিয়েছিল, তাদের ইনফ্লেশন এখন 4-এর আশপাশে। আর আমরা সরকারি হিসাবে 10, গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক গুলো বলছে এটা প্রায় দ্বিগুণ। আর খাদ্যের ইনফ্লেশন যদি আপনি হিসাব করেন, সেটা আরো অনেক অনেক বেশি। তো এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি।
এখন সরকারের কৌশলটা আমরা বুঝতে পারি, সরকার আসলে চাইছে ডলার রিজার্ভটা মানে এট এনি কস্ট ধরে রাখতে হবে। সে শ্রীলঙ্কা থেকে শিখেছে যদি দেউলিয়া হয়ে যায় তাহলে কিন্তু মানুষ রাস্তায় নেমে চলে আসে। সুতরাং এখন পর্যন্ত এই যে এফেক্টিভ যে রিজার্ভ $15 বিলিয়ন আশপাশে, যেটা দিয়ে কোন রকমে 2.5 থেকে 3 মাস আপনি ইম্পোর্ট রেস্ট্রিক্ট করার পরও আপনি আমদানি করতে পারবে, সে সেই জায়গায় ধরে রাখতে চাইছে। যদিও এটা ধরে রাখতে পারছেন না, গ্রসলি ক্রাইসিস শুরুর পর প্রতি মাসে $1 বিলিয়ন করে কিন্তু তারপরও কমে যাচ্ছে। তার মানে সামনে সরকারের জন্য কোনো মানে দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু বাই টাইম। সরকার এসব করে সময় কিনছে, আসলে সরকার কিন্তু সমাধান করতে পারছে না, হচ্ছে না, সমাধান হবে না, সমাধান আসলে হবে না। আপনি এরকম একটা বাংলাদেশে বসে থেকে আপনি কি টাকা পাচার ঠেকাতে পারবেন? জিল্লুর ভাই, আপনি চিন্তা করেন তো, ধরেন আপনার কাছে বৈধ টাকাই আছে, অবৈধ টাকা না, বৈধ টাকা আছে। আপনি বাংলাদেশের যে অবস্থা, আপনার মনে হলো এখানে থেকে তো লাভ নেই, আমি তো এখানে থাকতে পারবো না। আমাদের এই যে বিরাট বিরাট পাওয়ারফুল লোকজন আছে, তারা তো বাংলাদেশের রাজার হালে আছে, তাদের সন্তানরা কি দেশে থাকে? বাংলাদেশে থাকে? থাকে না তো। বিরাট বিরাট ব্যবসায়ী পলিটিশিয়ানদের সন্তানরা বিদেশে থাকে, এই দেশে থাকলে তো রাজার হালে থাকতে পারে, থাকে না। আনসার্টেন পরিবেশে আপনি একটু আগে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলছেন, ইনভেস্টমেন্ট যেমন আসবে না, মানুষের টাকাও বাইরে চলে যাবে, এটাই নিয়ম, এটাই প্রবণতা, এটাই হবে। বৈধ টাকাও চলে যাবে, বৈধ টাকাও চলে যাবে। ফলে আপনি দেখবেন এখানে আপনি টাকা ধরে রাখতে পারছেন। আর যে লোকটা চুরি করছে আওয়ামী লীগের এই নেক্সাসের পার্ট হয়ে, সে তার টাকাকে এখানে সেফ ফিল করার কোনো কারণ নাই, সুতরাং সে টাকা পাচার করবেই। যাদের ঠেকানোর কথা টাকা পাচার, তারাই পাচার করছে। তো আপনি ওটা পারবেন না ঠেকাতে। এদিকে আমি দেখলাম যে রেমিটেন্সের ক্ষেত্রে একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড। আমি ধারণা করি ডলারের সাথে ডলারের অফিসিয়াল এবং কার্ব মার্কেটের যে রেট আছে সেটার গ্যাপ একটা কারণ। আর ফরেনারদের মানে যারা রেমিটেন্স আর্নার, বিশেষ করে মিডল ইস্টে যারা আছেন, তাদের মধ্যে এক ধরনের টেন্ডেন্সি দেখছি যে তারা সরকারকে অসহযোগিতা করতে চান বাই সেন্ডিং দেয়ার মানি থ্রু হুন্ডি। তারা কিন্তু ব্যাংকিং চ্যানেলে পাঠাবো না। তো সবকিছুকে আমরা যদি একত্র করি, সরকারের সামনে ক্রমাগত খারাপ সময় আছে এবং এখন সামার শুরু হচ্ছে। আপনি এতদিন এনার্জি কিনতে কম পেরেছেন, যে আপনি বিদ্যুৎ যেহেতু চাহিদা কম, আপনি গ্যাস তেল কম কিনেছেন। এখন আপনার সাথে সেচের চাহিদা শুরু হচ্ছে, বাড়িতে কনজাম্পশন বাড়ছে, আপনাকে ফুয়েল কেনার জন্য প্রচুর খরচ করতে হবে। সুতরাং আপনি নিশ্চিত থাকেন, যদি সরকার এক অপশন হচ্ছে আপনি না কিনে ইচ্ছা মতো লোডশেডিং দেবেন, সেটা আপনার জন্য ঝুঁকি, মানুষ খেপে যাবে। আবার ওটা যদি ঠিক করতে চান, আপনাকে প্রচুর ফুয়েল কিনতে হবে, বিলিয়ন বিলিয়ন ডলারের ফুয়েল কিনতে হবে। তো সামনে সরকারের কোনো স্বস্তিকর সময় আমি আসলে দেখি না।